প্রথমেই বলে নিচ্ছি, আমার আজকের এই লেকচার বাংলা ব্যাকরণের উপরে। বাংলা ব্যাকরণের একটি অংশ ধ্বনির পরিবর্তন। আজকে আমরা পড়ব এই ধ্বনির পরিবর্তন নিয়ে। আমরা এই বিষয়টা পড়তে গিয়ে যে বইটির সাহায্য নিয়েছি সেই বইটি আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন, তবু আমি বলে দিচ্ছি। বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী। এটা হচ্ছে যেটাকে আমরা বুট বই নামে চিনি, বা গভর্নমেন্ট যেটা আমাদেরকে ফ্রি দিচ্ছে, নবম দশম শ্রেণীর ছেলে মেয়েদেরকে ফ্রি দিচ্ছে, সেই বই থেকে পড়ব, সেই বইয়ের 27 নম্বর পৃষ্ঠা থেকে। তো হচ্ছে শুরু করার আগে আমরা কয়েকটা কথা বলে নিচ্ছি। আপনাদের সামনে খাতা এবং কলম রাখতে হবে যদি আপনারা এই লেকচার থেকে কিছু শিখতে চান, এবং হচ্ছে যেটা আপনারা শুনবেন সেটা হচ্ছে লিখবেন, বা যেটা দেখবেন সেটা আপনারা লিখবেন, এবং হচ্ছে সাথে আপনি বইটাও রাখবেন, যাতে হচ্ছে আপনি বইয়ের সাথে আমার লেকচারটা মেলাতে পারেন। তাতে হচ্ছে আপনার এই বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। যেহেতু আমরা পড়ছি ধ্বনির পরিবর্তন, কাজেই আমরা প্রথমে জেনে নেব আসলে ধ্বনির পরিবর্তনটা কি। তো এর আগে আমরা জানবো ধ্বনি কি আসলে। তো ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে যখন কোনো শব্দ আমরা উৎপন্ন করি, সেই শব্দকেই আসলে ধ্বনি বলা হয়। ধ্বনি হতে পারে অর্থবোধক, হতে পারে হচ্ছে অর্থহীন। যেমন আপনি যদি উচ্চারণ করেন পানি, তাহলে এটার একটা অর্থ বুঝাবে, কিন্তু আপনি যদি উচ্চারণ করেন এও, এটার কিন্তু কোনো অর্থ বুঝাবে না, বা নিরর্থক একটা ধ্বনি। তো এখানে যখন কোনো অর্থবোধক একটা ধ্বনি উচ্চারণ করতে গিয়ে সেটা বদলে যাবে, তখন হচ্ছে সেটাকে, সেই বদলে যাওয়াটাকেই আমরা বলবো হচ্ছে ধ্বনির পরিবর্তন। তো হচ্ছে যারা নোয়াখালী অঞ্চলে বসবাস করে তারা সাধারণত পানিকে হানি উচ্চারণ করে। তো এই যে প্রমিত বাংলা বা স্ট্যান্ডার্ড বাংলাতে হচ্ছে পানি, কিন্তু তারা উচ্চারণ করতেছে হানি। এখানে হানি হচ্ছে পানি, কিন্তু তারা উচ্চারণ করতে পারতেছে না, বা এটা তাদের কালচারের সাথে মিশে গেছে। তো এই যে পানিকে হানি উচ্চারণ করা, তো এটাকেই আমরা বলবো হচ্ছে ধ্বনির পরিবর্তন। বলবো এখানে ধ্বনিটা পরিবর্তিত হয়েছে, বা ধ্বনির পরিবর্তন ঘটেছে। ধ্বনির পরিবর্তন কেন হয় এই বিষয়টা স্পষ্ট করা দরকার। অনেকগুলো কারণে ধ্বনির পরিবর্তন হতে পারে, তার মধ্যে কয়েকটি কারণ হচ্ছে আঞ্চলিকতা। তো আঞ্চলিকতার প্রভাবে মানুষের ধ্বনিগুলো আসলে বদলে যায়। তো ধরুন একজন বগুড়া, একজন হচ্ছে রাজশাহী, আরেকজন হচ্ছে চাঁদপুরের, এরকম তিনজন মানুষকে আপনি এক জায়গায় রেখে তাদের কথোপকথন শুনবেন, তাদের বক্তৃতা শুনবেন, দেখবেন তাদের প্রত্যেকের ধ্বনি প্রত্যেকের থেকে আলাদা। একই জিনিস উচ্চারণ করবে, কিন্তু উচ্চারণে আলাদা। এটা হচ্ছে আঞ্চলিকতার প্রভাবে হচ্ছে একজনের সাথে উচ্চারণে আরেকজনের একটু তফাৎ হয়। তো এই কারণে হচ্ছে ধ্বনিটা বদলে যায়। তারপর হচ্ছে সুশিক্ষার অভাবে আমরা হচ্ছে সঠিকভাবে ধ্বনি উচ্চারণ করতে আসলে শিখি না, এই জন্য আমাদের ধ্বনিগুলো আসলে বদলে যায়। তারপর হচ্ছে কারো যদি বাকযন্ত্রের সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে সে একটা সঠিক ধ্বনি উচ্চারণ করতে পারে না। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং বড়দের ক্ষেত্রেও হয়। তো আমার এক ছোট ভাই ছিল, সে কখনোই হচ্ছে পকেট উচ্চারণ করতে পারতো না, বলতো পটেক। তাকে বারবার যদি বলে দেওয়া হতো যে বলো তো পকেট পকেট, সে বলতো পটেক পটেক। তো এটাই হচ্ছে ধ্বনির পরিবর্তন। অনেক সময় কোনো শব্দকে দ্রুত উচ্চারণ করতে গিয়েও কিন্তু হচ্ছে ধ্বনির পরিবর্তন হয়। আবার অনেক সময় কেউ কেউ স্টাইল করতে যায়, স্টাইল করতে গিয়ে তখনও কিন্তু হচ্ছে ধ্বনিটা পরিবর্তিত হয়ে অন্য রূপ ধ্বনিতে হচ্ছে পরিবর্তিত হয়। যেমন হচ্ছে আপনারা যদি FM রেডিওগুলো শুনেন, তাহলে দেখবেন আর যেরা তাদের কথার মধ্যে অত্যধিক স্টাইল করতে গিয়ে হচ্ছে যে প্রমিত উচ্চারণটা সেটা না করে আরেক ধরনের উচ্চারণ করে। তো এই জন্য হচ্ছে ধ্বনি পরিবর্তিত হতে পারে, আরও বিভিন্ন কারণে হতে পারে। আমাদের সামনে একটি প্রশ্ন থেকে যেতে পারে, ধ্বনির পরিবর্তন কি অর্থের পরিবর্তন? আমি প্রথমেই বলে নিচ্ছি, ধ্বনির পরিবর্তন কখনোই অর্থের পরিবর্তন না। আমি আবার বলছি, ধ্বনির পরিবর্তন কিন্তু কখনোই অর্থের পরিবর্তন না। তো নিচে আমরা 3টি শব্দ লিখেছি। তো প্রথম হচ্ছে পাগল থেকে ফাগল। এটা সাধারণত চাঁদপুর এবং নোয়াখালী এই অঞ্চলের মানুষ বলে। মূল শব্দটা হচ্ছে পাগল, কিন্তু তারা পাগলকে পাগল না বলে বলে ফাগল। তারপর হচ্ছে পাকে আফা বলা, এটাও হচ্ছে ওই অঞ্চলেরই একটা হচ্ছে উচ্চারণ রীতি। তারপর হচ্ছে রাত থেকে আইত, এটা হচ্ছে উত্তরবঙ্গ বা রংপুর অঞ্চলের মানুষ সাধারণত রাতকে আইত বলে, তারা রধ্বনিটা উচ্চারণ করতে পারে না। তো এখানে হচ্ছে পাগল আর ফাগল এই দুটির অর্থ কিন্তু একই। তারপর
আপা আর আফা এই দুটা কিন্তু একই, যে হচ্ছে আমার বোন, এরকম আর কি। তো এখানে আপা বা আফা এই দুটা এমন না যে হচ্ছে একজন ফুপু আর একজন চাচি, এরকম না, দুইজনই হচ্ছে আপাই, কিন্তু জাস্ট শুধু উচ্চারণটা হচ্ছে ভিন্ন। আবার রাত থেকে আইত এটাও একই জিনিস, রাতও হচ্ছে সূর্য ডোবার পরের অবস্থা, আইতো হচ্ছে সূর্য ডোবার পরের অবস্থা। এখানে জাস্ট হচ্ছে হয়েছে কি ধ্বনিটা বদলে গিয়ে উচ্চারণটা একটু বদলে গিয়েছে। তো কাজেই এই জন্যই হচ্ছে বলা হবে যে হচ্ছে ধ্বনির পরিবর্তন কখনোই অর্থের পরিবর্তন না, এটা আপনাকে খুবই স্পষ্টভাবে লক্ষ্য রাখতে হবে। আমার এই লেকচারটি আমি বইয়ের অনুসারে না সাজিয়ে আমার মতো করে সাজিয়েছি, যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। তো প্রথম আমরা পড়ব বইয়ের 1 থেকে 3 নাম্বার নিয়ম এবং হচ্ছে 7 নাম্বার নিয়ম, এই 4টা নিয়ম আমরা একসাথে পড়ব। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা লিখেছি স্বরাগম এবং তারপরে হচ্ছে স্বরলোপ। তো স্বরাগম হচ্ছে স্বর এবং আগম বা আগমন। স্বর হচ্ছে স্বরীয় স্বরা রস্বই দীর্ঘই বা এদের সংক্ষিপ্ত রূপ আকার ঋষিকার, এগুলোকেই হচ্ছে স্বর বলে। আর আগম হচ্ছে আগমন বা উপস্থিত হওয়া বা হাজির হওয়া। তো একটা শব্দের মধ্যে বা শব্দের যে কোনো জায়গায় যখন একটা স্বর নতুন করে উপস্থিত হবে তখন সেটাকে আমরা স্বরাগম বলবো, যেটা হচ্ছে বইয়ের 1, 2, 3 নাম্বার হচ্ছে নিয়মে আছে, আমরা ব্যাখ্যা করব। তারপর হচ্ছে স্বরলোপ, এটা হচ্ছে যখন একটা ধ্বনি থেকে বা একটা শব্দ থেকে একটা স্বরবর্ণ লুপ পেয়ে যাবে বা একটা স্বরধ্বনি চলে যাবে, বিচ্যুত হয়ে যাবে, তখনই সেটাকে হচ্ছে আমরা স্বরলোপ বলবো। তো হচ্ছে বইয়ে 7 নাম্বারে ক খ গ আকারে দেওয়া আছে, আমরা হচ্ছে ব্যাখ্যা করব। তো এখানে হচ্ছে আমরা স্বর অর্থ আগে জেনেছি, আর লুপ অর্থ জানলাম হচ্ছে চলে যাওয়া বা বিচ্যুত হওয়া বা দূর হয়ে যাওয়া। তার মানে স্বরলোপ হচ্ছে একটা স্বর আপনার ধ্বনি থেকে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বইয়ের 1 নাম্বার নিয়ম এবং 7 ক এই দুটো নিয়ম আমরা একসাথে আলোচনা করব। তো প্রথম হচ্ছে 1 নাম্বার নিয়ম, সেটি হচ্ছে আদি স্বরাগম। আমরা স্বরাগম আগেই ব্যাখ্যা করেছি, স্বরাগম কি মানে স্বরের আগমন হবে, সেটাই হচ্ছে স্বরাগম। আর আদি মানে হচ্ছে প্রথমে বা পূর্বে কোনো ধ্বনি উচ্চারণ করতে গিয়ে যখন মানে সেই ধ্বনির প্রথমে একটা নতুন স্বর যেটা ছিল না সেটা যদি আসে তাহলে সেটাকে আমরা বলবো আদি স্বরাগম। তো দুটো উচ্চারণ লক্ষ্য করুন, স্কুল, স্কুল। তো এই যে আমি উচ্চারণ করলাম স্কুল থেকে স্কুল, তো যখন আমি স্কুল উচ্চারণ করেছিলাম তখন এর প্রথমে কিন্তু কোনো স্বর ছিল না বা কোনো স্বরধ্বনি ছিল না, কিন্তু যখনই স্কুল উচ্চারণ করেছি তখনই কিন্তু প্রথমে একটা ই ধ্বনি চলে এসেছে, কাজেই এটাকে আমরা বলবো হচ্ছে আদি স্বরাগম। তো হচ্ছে আমরা হচ্ছে শব্দ দুটোকে একটু ভেঙে দেখব। তো প্রথমে ভাঙবো হচ্ছে স্কুলকে, দন্তাস্ব, দন্তাস্বর নিচে হসন্ত, যখন যুক্ত ব্যঞ্জনকে ভাঙবেন তখন হচ্ছে সব সময় একটা হসন্ত ব্যবহার করবেন। তারপর হচ্ছে ক এবং তারপর হচ্ছে রস্যউ বা রস্যউকার একই জিনিস, এবং সর্বশেষ হচ্ছে ল। কিন্তু যখন স্কুলকে ভাঙবো তখন আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একটা রস্যই, তারপর হচ্ছে দন্তাস্ব, তারপরে হচ্ছে ক, তারপরে হচ্ছে উ, তারপর হচ্ছে ল। তো এই যে মানে শব্দের প্রথমে বা ধ্বনির প্রথমে একটা ই ধ্বনি নতুন করে আবির্ভাব হলো, নতুন করে চলে এলো, এটাই হচ্ছে আদি স্বরাগম। এবার হচ্ছে আমরা দেখব আদি স্বরলোপ। তার মানে আদি স্বরাগম হচ্ছে আদি স্বরলোপের ঠিক উল্টো প্রক্রিয়া বা একটা আরেকটার বিপরীত। মানে প্রথম থেকে যদি কোনো স্বর চলে যায় বা লুপ পেয়ে যায় বা হচ্ছে দূর হয়ে যায় তাহলেই সেটাকে আমরা বলবো আদি স্বরালোপ বা আদি স্বরলোপ। তো এখানে আমরা যে উদাহরণটি দিয়েছি সেটা হচ্ছে বইয়ের উদাহরণ, অ লাবু থেকে প্রথমে পরিবর্তিত হয়ে এসেছে লাবু এবং তারপরে এসেছে লাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ধ্বনি ছিল অধ্বনি, প্রথমে একটা কি ধ্বনি ছিল অধ্বনি, যেটা হচ্ছে একটা স্বর। এটা কিন্তু লাবু এবং লাও এই দুটি ধ্বনির মধ্যে আর নেই, মানে চলে গেছে। তার মানে প্রথম দিক থেকে বা ধ্বনির প্রথম থেকে একটা স্বর ভ্যানিশ হয়ে গেছে, কাজেই এটাকে আমরা বলবো আদি স্বরলোপ। কাজে হচ্ছে আদি স্বরাগম এবং হচ্ছে আদি স্বরলোপ হচ্ছে একটা আরেকটির বিপরীত প্রক্রিয়া।
এখন আমরা আলোচনা করব বইয়ের 2 নাম্বার নিয়ম এবং হচ্ছে 7-এর ক, এই দুটি নিয়ম আমরা হচ্ছে একসাথে আলোচনা করব। তো 2 নাম্বার নিয়ম সেটা হচ্ছে মধ্য স্বরাগম। আমরা আগে জেনেছি স্বরাগম কি, আর মধ্য মানে মাঝখানে। যদি কোনো ধ্বনি উচ্চারণ করতে গিয়ে মাঝখানে একটা স্বর চলে আসে তাহলে সেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। এখানে যে উদাহরণটা আমরা লিখেছি, বইয়ের উদাহরণ, স্বপ্ন থেকে হচ্ছে স্বপন। আমি আবার বলছি, স্বপ্ন থেকে স্বপন। তো আমরা যদি প্রথমে হচ্ছে স্বপ্নকে ভাঙি তাহলে আমরা দেখব দন্তস্ব, এর নিচে হচ্ছে হসন্ত। একটা কথা মনে রাখবেন যে যুক্ত ব্যঞ্জনকে যখন আপনি ভাঙবেন তখন সব সময় নিচে হসন্ত দিয়ে লিখবেন। তার মানে হচ্ছে যখন নিচে হসন্ত থাকবে তখন বুঝবেন যে এর সাথে কোনো স্বর ধ্বনি বা কোনো স্বর নেই। তারপর হচ্ছে ব ফালার জন্য ব, এবং হচ্ছে প, নিচে হসন্ত যেহেতু যুক্ত ব্যঞ্জন অবস্থায় আসে, এবং সর্বশেষ হচ্ছে দন্তান্ন। তো এরপরে হচ্ছে আমরা যখন স্বপনকে ভাঙবো, তো দেখেন দন্তাস্ব, তারপর হচ্ছে ব, তারপর হচ্ছে প, এবং তারপর হচ্ছে অ। তো স্বপ্ন এর মধ্যে কিন্তু অ এই ধ্বনিটা ছিল না, কিন্তু স্বপন এইখানে হচ্ছে অ ধ্বনিটা নতুন করে চলে আসছে, এবং সর্বশেষ দন্তান্ন ঠিকই আছে। তার মানে যখন যুক্ত ব্যঞ্জনটা আলাদা হয়ে গিয়েছে তখন এর সাথে একটা নতুন করে হচ্ছে স্বর যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? সেটা হচ্ছে স্বরটা হচ্ছে অ ধ্বনিটা যুক্ত হয়েছে। কাজে অ ধ্বনি যেহেতু স্বর, কাজে এটা মাঝখানে যুক্ত হয়েছে, কাজে এই জন্য আমরা এটাকে বলবো মধ্য স্বরাগম। তারপরে আরেকটা উদাহরণ আমরা লিখেছি, গ্রাম থেকে গেরাম। গ্রাম থেকে গেরাম। তো এখানে হচ্ছে কিছুই পরিবর্তন হয়নি, শুধু হচ্ছে একটা একার নতুন করে চলে এসেছে, শুধু একার একটা নতুন করে চলে এসেছে। এখানে র ফালার জন্য র ঠিক আছে, আকার আছে, গ আছে, ম আছে, সবই ঠিক আছে, কিন্তু শুধু একার চলে এসেছে। আপনারা দেখতে পারেন যে হচ্ছে দেখা যাচ্ছে গটা হচ্ছে মানে একারটা হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে মানে গ, কিন্তু আসলে হচ্ছে কার সবসময় একটা ব্যঞ্জনের পরে বসে, কার সবসময় একটা ব্যঞ্জনের পরে বসে, এটাই হচ্ছে নিয়ম। কাজে হচ্ছে এখানে গটা হচ্ছে মানে গড় পরে হচ্ছে একার, এটাকে ধরে নিতে হবে। কাজে যদি এইভাবে আমরা ধরে নিই তাহলে আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো যে এখানেও আসলে মধ্য স্বরাগম ঘটেছে। তো এবার আমরা দেখব হচ্ছে মধ্য স্বরলোপ। মধ্য স্বরূপের যে উদাহরণটা আমরা দিয়েছি, প্রথমে হচ্ছে সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ। তো এখানে আপনারা লক্ষ্য করবেন সুবর্ণ এখানে কিন্তু হচ্ছে মানে একটা রস্যৌকার ছিল বা রস্যৌ ধ্বনি ছিল, কিন্তু স্বর্ণ এখানে কিন্তু হচ্ছে কোনো মানে রস্যৌকার নেই, তার মানে চলে গেছে। কোথায় থেকে চলে গেছে? তার মানে হচ্ছে মাঝখান থেকে চলে গেছে। আপনি যদি শব্দ দুটোকে একটু ব্যাখ্যা করেন বা ভেঙে ভেঙে দেখেন তাহলে এটা স্পষ্ট হবে। আমরা স্ক্রিনে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তো ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে ব ফালা আসলো কোত্থেকে। তো এই যে বটাই আসলে হচ্ছে ব ফালা হয়ে গেছে, মানে সুবর্ণের বটাই হচ্ছে স্বর্ণ হয়ে গেছে, এটা হচ্ছে ব ফালা হিসেবে ব্যবহৃত হয়েছে। আর সব কিছু ঠিক আছে, আর মাঝখান থেকে শুধু রস্যৌ ধ্বনিটা চলে গেছে। তো এরপরে হচ্ছে আরেকটা আমরা ব্যাখ্যা দিয়েছি, যেটা হচ্ছে অগুরু থেকে অগ্রু। এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে মধ্য স্বরলোপ। তার মানে মাঝখান থেকে একটা ধ্বনির মাঝখান থেকে যখন একটা স্বর চলে যাবে তখনই তাকে আমরা বলবো মধ্য স্বরলোপ। একটা কথা আমরা আগেই বলে রেখেছিলাম যে ধ্বনির পরিবর্তন কিন্তু কখনোই অর্থের পরিবর্তন না। এখানে সুবর্ণ আর স্বর্ণ এই দুটি কিন্তু একই জিনিস, তার মানে গোল্ড বা হচ্ছে স্বর্ণ বা সোনা একই জিনিস, জাস্ট এখানে উচ্চারণের তফাৎ ঘটেছে। জাস্ট এখানে কিসের তফাৎ ঘটেছে? উচ্চারণের তফাৎ ঘটেছে। আমরা এখন শিখব অন্তঃস্বরাগম এবং অন্তঃস্বরলোপ কি। তো হচ্ছে স্বরাগম আমরা আগেই জেনেছিলাম। তো অন্ত অর্থটা হচ্ছে শেষ বা হচ্ছে সর্বশেষ আর কি। তো অন্ত মানে হচ্ছে শেষ। এই কথাটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা এটা খুবই সহজে বুঝতে পারবো। তো হচ্ছে অন্তঃস্বরাগমের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা উদাহরণ লিখেছি, বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ থেকে বেঞ্চি। তো এটা যদি আপনারা আস্তে আস্তে উচ্চারণ করেন তাহলে দেখবেন বেঞ্চ, এইখানে কোনো ই ধ্বনি ছিল না, কিন্তু যখন আপনি উচ্চারণ করছেন বেঞ্চি তখন একটা নতুন করে ই ধ্বনি চলে এসেছে। এবং এই ই ধ্বনিটা কোথায় চলে এসেছে? আপনার হচ্ছে মানে শেষে চলে এসেছে। কাজে যেহেতু শেষে বা অন্তে একটা নতুন ই ধ্বনি চলে এসেছে, কাজেই এটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃস্বরাগম বা শেষে স্বরের আগমন ঘটেছে। তো আমরা একটু ভেঙে দেখি। প্রথম বেঞ্চকে ভাঙবো, ব, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ইয়, তারপর হচ্ছে চ, এই হচ্ছে বেঞ্চ। এবং আমরা বেঞ্চিকে ভাঙবো, প্রথম হচ্ছে ব, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ইয়, তারপর হচ্ছে চ, এবং সর্বশেষ হচ্ছে
হ্রস্বই। তার মানে এই যে সব শেষে, ধ্বনির শেষে একটা হ্রস্বই চলে আসলো, একটা স্বর চলে আসলো, এই স্বর চলে আসার কারণেই এটাকে আমরা বলবো অন্তঃস্বরাগম। তো এবার আমরা দেখব হচ্ছে অন্তঃস্বরলোপ। তার মানে শেষ থেকে একটা স্বর চলে যাবে। এখানে হচ্ছে শেষ থেকে, কোনো ধ্বনির শেষ থেকে একটা স্বর চলে যাবে। তো আমরা স্ক্রিনে লিখেছি আজি থেকে আজ, আজি থেকে আজ। আপনারা উচ্চারণটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা হচ্ছে স্বরলোপ। তো প্রথমে আমরা আজি এটাকে ভাঙবো, সরায়া যুগ বর্গীয় জ যুগ হ্রস্বই। এবং আজ এটাকে যদি আমরা ভাঙি, সরায়া বর্গীয় জ। এখানে আজি এই ধ্বনির মধ্যে একটা ই ধ্বনি বেশি ছিল, কিন্তু যখন আপনি আজ বলছেন তখন এই ই ধ্বনিটা চলে গিয়েছে। কোথায় থেকে চলে গিয়েছে? ধ্বনির শেষ পর্যায় থেকে চলে গিয়েছে। কাজেই যেহেতু শেষ থেকে চলে গিয়েছে বা অন্ত থেকে চলে গিয়েছে, কাজেই এটাকে আমরা বলতে পারি অন্তঃস্বরলোপ। এবার আমরা বইয়ের 4 নাম্বার নিয়ম পড়ব, এটা হচ্ছে অপিনিহিতি। তো আপনি যদি শব্দটা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এর মধ্যে যতগুলো কার ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে হ্রস্বইকার। তার মানে অপিনিহিতি সবগুলোই হ্রস্বইকার। কাজে হচ্ছে আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, যেহেতু সবগুলোতে হ্রস্বইকার ব্যবহার করা হয়েছে, কাজে অপিনিহিতের মধ্যে হবে হ্রস্বইকার নিয়েই কোনো ঘটনা, হ্রস্বইকার নিয়েই খেলা হবে এখানে। এই বিষয়টা মাথায় রাখলে আমরা কখনোই ভুলবো না। তো হচ্ছে মনে করুন মিস্টার হাবিবুর রহমান, সে সব সময় হচ্ছে কোথায় বসে, মানে লাস্ট বেঞ্চে বসে। তো কোনো কারণে সে যদি সামনে চলে আসে বা মাঝে কোথাও চলে আসে, তার মানে পেছন থেকে জাস্ট সামনে চলে আসে, মানে এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে অপিনিহিতি। তার মানে এটাকে আমরা বইয়ের ভাষায় বলবো পেছনের কোনো ইকার, পেছনের কোনো হ্রস্বইকার যদি আগেই উচ্চারিত হয় তাহলে সেটাকে আমরা বলবো অপিনিহিতি। তো এখানে আমরা দুটি হচ্ছে উদাহরণ লিখেছি, আজি থেকে আইজ, আজি থেকে আইজ। তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে হচ্ছে এখানে কিন্তু মানে কোনোটা চলে যায়নি বা কোনোটা নতুন করে আসেনি, কোনো ধ্বনি চলে যায়নি বা নতুন করে আসেনি, শুধু একটু পরিবর্তন হয়েছে। সেটা কি, মানে পেছনের হ্রস্বইকারটা আগেই উচ্চারিত হয়েছে। তো এখানে আপনারা আজি এটাকে ভাঙেন, সরেয়া বর্গীয়জ হ্রস্বই, এবং আইজ এটাকে যদি ভাঙেন তাহলে হচ্ছে সরায়া হ্রস্বই বর্গীয়জ। এই যে হচ্ছে হ্রস্বইকারটা পেছনে ছিল আজ, আজি এখানে, তো আইজ যখন আমরা উচ্চারণ করলাম তখন পেছনের হ্রস্বইকারটা আগেই চলে আসলো। এই প্রক্রিয়াটাই হচ্ছে অপিনিহিতি। আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি, চারি থেকে চাইর, চারি থেকে চায়ের। স্ক্রিনে আপনারা ব্যাখ্যাটা দেখে নেন, আশা করি বুঝতে পারবেন। এবার আমরা পড়ব হচ্ছে অসমীকরণ। আমার খুবই প্রিয় একটা নিয়ম, খুবই ভালো লাগে এটা আমার কাছে। তো প্রথমে অসমীকরণ বোঝার আগে আমরা সমীকরণ কি এটা বুঝে নেই। তো এখানে যারা বীজগণিত একটু ভালো বুঝেন তাদের জন্য লিখেছি যে x + y = 5। এটাকে যদি আমরা একটা সমীকরণ ধরি, তার মানে x এবং y এই দুইটার সম্মিলিত মান হচ্ছে কত হবে, 5 হবে। তার মানে x এর মান যদি আমরা 2 ধরি তাহলে y এর মান অবশ্যই 3 হবে। তার মানে x y অবশ্যই 5 এর সমান হবে। কিন্তু যদি এমন হতো যে x এর মান হচ্ছে দেওয়া আছে 2 এবং হচ্ছে y এর মানও দেওয়া আছে 2, তাহলে কিন্তু এটা সমীকরণ হতো না, কারণ এখানে 5 দেওয়া আছে, কারণ আসলে 4 হইতো। তো এই জন্য হচ্ছে এটা তখন সমীকরণ হইতো না। তো হচ্ছে এই কথাটা একটু মাথায় রাখেন। তো আমরা যে উদাহরণটা লিখেছি সেটা হচ্ছে ধপ ধপ থেকে ধপাধপ। তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে হচ্ছে ধপ ধপ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু মানে ধপধপি হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা আ বা একটা আকার চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে তো ধপ ধপ আসলে ধপাধপ এর সাথে সমান না। তার মানে এটা একটা সমীকরণ না বা অসমীকরণ। তো হচ্ছে এবার আমরা একটু বইয়ের ভাষায় বলবো যে একই ধ্বনির
পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে স্বরধ্বনির আগমন ঘটে তাকেই হচ্ছে অসমীকরণ বলে। তো এখানে দেখুন ধপ ধপ, একই ধ্বনি, দুইটা একই ধ্বনি। তো হচ্ছে এটার হচ্ছে মানে পুনরাবৃত্তি মানে বারবার আসার এটা প্রক্রিয়াটা দূর করার জন্য মাঝখানে একটা আ ধ্বনি জুড়ে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে ধপা ধপ। তো একটা বিষয় মনে রাখবেন, অসমীকরণকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে, তো মনে করুন আপনি হচ্ছে রাতের বেলা হচ্ছে হাজার বছর ধরে উপন্যাস যেমন হচ্ছে টুনি এবং হচ্ছে মন্তু এরা মাছ চুরি করতে যায়। তো ধরেন একটা পুকুরে অনেক মাছ আছে, আপনি রাতের বেলায় মাছ চুরি করতে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিভাবে ধরবেন বলেন তো? টপ টপ ধরবেন না, ধরবেন টপা টপ। তার মানে হচ্ছে তাড়াতাড়ি ধরে দৌড়ে চলে আসবেন। আর নিজের পুকুরে যদি ধরতেন তাহলে কিন্তু টপ টপ ধরতেন, তার মানে আস্তে আস্তে ধরতেন। তার মানে এই যে আপনি যখন একটা কাজ মানে বেখাপ্পাভাবে করছেন, তা হচ্ছে এটাই হচ্ছে অসমীকরণ বা অসঙ্গতি। তারপরে হচ্ছে আপনি আরেকটা বিষয় মনে রাখতে পারেন, যখন হচ্ছে আপনি বিয়ে বাড়ি গিয়েছেন তখন সাধারণত আপনি কিভাবে খাবেন? গপ গপ কিন্তু খাবেন না, খাবেন হচ্ছে গপা গপ। তার মানে হচ্ছে বাড়িতে যদি খান তাহলে গপ গপ, তার মানে আস্তে আস্তে আপনি খাচ্ছেন। কিন্তু যখন বিয়ে বাড়িতে খেতে যাবেন, অনেক খাবার অনেক খাবার, কত কম সময়ে কত বেশি খাবার খাওয়া যায়, এই চিন্তা মাথায় নিয়ে আপনি খাবেন গপা গপ। কাজে হচ্ছে আসলে এটা কিন্তু মানে হচ্ছে সমীকরণের বাইরে বা নিয়মের বাইরে। এজন্যই হচ্ছে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো অসমীকরণ। বইয়ের 6 নাম্বার নিয়ম হচ্ছে স্বরসঙ্গতি। তো আপনাদের বইয়ে স্বরসঙ্গতির 5টি নিয়ম দেওয়া আছে। তো আসলে শেষের নিয়মটাকে আসলে এই প্রথম 4টি দ্বারাই ব্যাখ্যা করা যায়। এই জন্য হচ্ছে শেষের নাম্বারটা আমরা হচ্ছে ব্যাখ্যা করব না, বা ওটা ব্যাখ্যা না করলেও চলবে। তো হচ্ছে স্বরসঙ্গতির আমরা 4টা নিয়ম ব্যাখ্যা করব। তো প্রথমেই জেনে নিই স্বরসঙ্গতি কি। স্বর মানে তো আমরা বুঝি স্বরবর্ণ, আর সঙ্গতি মানে হচ্ছে মিল। তো মানে দুইটা স্বরের হচ্ছে মিল হবে। মানে ধরুন একটা ধ্বনি, যে ধ্বনিটা আছে সেটা উচ্চারণ করতে গিয়ে আরেক রকমের হয়ে গেল, কিন্তু আরেক রকম যে হয়ে গেল, তো মানে যে মূল ধ্বনিটা ছিল সেই ধ্বনির সাথে মানে স্বরের সাথে স্বরের মানে একটা মিল আছে, যে পরিবর্তনের হারটা একটা মিলের মধ্যে আছে, কোনো অমিলে নাই। তো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা স্বরসঙ্গতি বলবো। তো স্বরসঙ্গতি যেহেতু 4 ভাবে হয়, তো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। প্রগত কথাটার অর্থ যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি টোটাল প্রক্রিয়াটা বুঝতে পারবেন। প্রগত, যদি আমরা ধরি প্রথম, আর গত মানে হচ্ছে যদি বলি যায়, তার মানে প্রথম দিক থেকে যায়। আমরা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং উদাহরণ দিয়েছি, তুলা থেকে তুলু। আমি আবার বলছি, তুলা থেকে তুলু। তো এখানে দেখুন, তো হচ্ছে তয়ের নিচে রস্যুকার, এটা ঠিক আছে, কিন্তু এই যে লয়ের আকার, লয়ের মধ্যে যে আকারটা আছে, এই আকারটা কিন্তু পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? ওকার হয়ে গেছে। তার মানে হচ্ছে প্রথমটার ধাক্কায় দ্বিতীয়টা পরিবর্তন হয়ে গেছে। কাজে এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রগত। আমরা প্রথমে বলেছিলাম যে হচ্ছে প্রথম দিক থেকে গত, তার মানে হচ্ছে প্রথমেরটার প্রভাবে দ্বিতীয়টা পরিবর্তন হয়ে যাবে। তো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা স্বরসঙ্গতি বলবো। এখানে কিন্তু শুধু স্বরের পরিবর্তন, কোনো ব্যঞ্জনের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। এবং 2 নাম্বার বা হচ্ছে খ নাম্বার যে প্রক্রিয়া সেটা হচ্ছে পরাগত। পরা মানে হচ্ছে ধরুন যে পেছনে বা হচ্ছে পরে, তার মানে পেছন থেকে আগত, তার মানে পেছন থেকে ধাক্কা দেবে, সামনেরটা পরিবর্তন হয়ে যাবে। তো যে উদাহরণটা আমরা লিখেছি সেটা হচ্ছে দেশি থেকে দিশি। তো এখানে আপনারা দেখবেন দেশি এর মধ্যে কি ছিল? দয়ে একার তালিবস্বয়ে ঋষিকার। এবং দিশি এর মধ্যে কি আছে? দয়ে ঋষিকার তালিবস্বয়ে ঋষিকার। এখানে একারটা পরিবর্তন হয়েছে, একারের পরিবর্তন হয়েছে, একারটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? হ্রস্বইকার হয়ে গেছে। যেহেতু পেছনেরটার ধাক্কায় সামনেরটা পরিবর্তন হয়ে গিয়েছে, কাজেই এটাকে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। আমরা এবার পড়ব মধ্যগত এবং অন্যান্য স্বরসঙ্গতি। তো মধ্যগত স্বরসঙ্গতি পড়ার আগে একটা হচ্ছে গল্প বলে নিচ্ছি। গল্পটা হচ্ছে, ধরুন আপনি এবং আপনার বন্ধু দুইজনই হচ্ছে পুরুষ, আপনারা হচ্ছে বাসে করে
চিটাগং যাচ্ছেন, তো বাসে সাধারণত 3টা সিট থাকে, একটা সারিতে, আবার একটা সারিতে 2টা সিট থাকে। যে 3টা সারিতে আপনাদের সিট পড়েছে মাঝখানের বাদ দিয়ে 2 পাশে 2জন বসেছেন, এবং যে মাঝখানের সিটটা সেখানে একজন মহিলার সিট পড়েছে। তো সবাই হচ্ছে বাসে উঠে বসলো, এবং সবাই রাতে জার্নি করতেছে। তো রাতের জার্নিতে সাধারণত সবাই ঘুমায়, তো সবাই ঘুমিয়ে পড়েছে, আপনারাও ঘুমিয়ে পড়েছেন। তো সকালে উঠে দেখতেছেন আপনাদের যে মাঝখানে সেখানে কোনো মহিলা নেই, কি আছে সেটাও একটা পুরুষ হয়ে গিয়েছে। তো এই ঘটনাটা যদি মনে রাখতে পারেন তাহলে আমি বলবো যে হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতিটা আপনি কখনোই ভুলবেন না। তার মানে হচ্ছে 2 পাশে 2টা ধ্বনির প্রভাবে যদি মাঝখানের কোনো স্বরধ্বনি সেই 2 পাশের ধ্বনির মতো হয়ে যায়, তাহলেই সেই প্রক্রিয়াটাকেই বলা হবে মধ্যগত স্বরসঙ্গতি। তো এখানে যে উদাহরণটা আমরা দিয়েছি বিদেশি থেকে বিদেশি, তো এখানে দেখুন মাঝখানে একটা একার ছিল, কিন্তু 2 পাশে হ্রস্বইকারের প্রভাবে সে একারটাও আসলে হ্রস্বইকার হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। তো এবার সর্বশেষ আমরা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি এটা দেখব। তো হচ্ছে এটা দেখার আগেও আমরা একটা হচ্ছে গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে, ধরুন আপনার 2 বন্ধু, একজন হচ্ছে একটু চিকনা, আরেকজন হচ্ছে সুন্দর মানে ফর্সা, 2জন ঝগড়া লাগছে। তো ঝগড়া করার পরে দেখা গেল আপনার যে চিকনা বন্ধু সে অনেক মোটাসোটা হয়ে গেছে। তার মানে কারণ কি জানেন? তাকে তার মানে মেরে তার গাল মুখ ফুলাই দিয়েছে, সে মোটা হয়ে গেছে। অপরদিকে আপনার যে ফর্সা বন্ধু আছে সে হচ্ছে লাল হয়ে গেছে, মানে ফর্সা চেহারাটা লাল হয়ে গেছে। তার মানে কারণ কি? তাকে মেরে রক্তাক্ত করে ফেলছে, তার মানে তার চেহারার মধ্যে অনেক ঠুসা ফেলে দিছে, রক্তাক্ত করে ফেলছে, এই জন্য হচ্ছে তার চেহারাও পরিবর্তন হয়ে গেছে। এই যে মানে 2 জনের প্রভাবে 2 জনই বদলে যাওয়া, এইরকম ঘটনা যদি কোনো স্বরের ক্ষেত্রে হয় তাহলে সেটাকে বলবো আমরা অন্যান্য স্বরসঙ্গতি। কি বলবো আমরা সেটাকে? অন্যান্য স্বরসঙ্গতি। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মু যা থেকে মু জু। তো ময়ের মধ্যে কি ছিল? ওকার ছিল, সেটা পরিবর্তন হয়ে হ্রস্ব উকার হয়ে গেছে, এবং বর্গীয় জ এর মধ্যে ছিল আকার, সেটা পরিবর্তিত হয়ে ওকার হয়ে গেছে। তার মানে একটা ধ্বনির প্রভাবে আরেকটা ধ্বনি, মানে 2টা ধ্বনি বদলে গিয়েছে। তো এরকম যখন হবে তখন সেটাকে বলা হবে যে হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি, যেটাকে ইংরেজিতে বলে রিসিপ্রোকাল। কি বলে? রিসিপ্রোকাল। বইয়ের 8 নাম্বার নিয়মে দেওয়া আছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় খুবই সহজ, আপনারা শুধু একটু লক্ষ্য রাখবেন। আমরা স্ক্রিনে লিখেছি 21 থেকে 12। তার মানে 21কে যদি আমরা উল্টে দেই, তার মানে 2কে পেছনে নিয়ে যাব এবং 1কে সামনে নিয়ে যাব, তাহলে হচ্ছে 12 হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। তো আমরা হচ্ছে উদাহরণ হিসেবে লিখেছি বাক্স থেকে বাস্ক। কি লিখেছি? বাক্স থেকে বাস্ক। তো এখানে আপনারা দেখবেন বয়ে আকার ক দন্ত স। তো এখানে দন্ত সটা সামনে চলে এসেছে এবং কটা পেছনে চলে গিয়েছে। তো এই যে মানে হচ্ছে 21 থেকে 12 হওয়া, তো এরকম একটা প্রক্রিয়া কিন্তু এখানে ঘটেছে। কাজেই বাক্স থেকে বাস্ক যদি বলা হয় এটা কোন ধরনের পরিবর্তন, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। তো বইয়ে হচ্ছে আরও কিছু উদাহরণ দেওয়া আছে। পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, লাফ থেকে ফাল। তো এই কয়েকটা শব্দ হচ্ছে আমরা মনে রাখবো একটা ছোট্ট গল্পের মাধ্যমে। সেটা হচ্ছে এক পিশাচ হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে বা তার শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতে হচ্ছে মিষ্টির বাক্স নিয়ে। তো সে তো পায়ে হেঁটে যাচ্ছে না, বরং একটা রিক্সাতে যাচ্ছে। তো মাঝ রাস্তায় গিয়ে রিক্সাটা উল্টে গেল। তো যখন রিক্সাটা উল্টে গেল তখন কিন্তু ওই পিশাচ সে হচ্ছে লাফ দিল, গাড়ি থেকে কি দিল? লাফ দিল বা ফাল দিল। তো এখানে আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে উল্টে যাওয়া, একটা জিনিস উল্টে যাওয়া তার মানে কি? সামনেরটা পেছনে আসা, পেছনেরটা সামনে যাওয়া, মানে এই প্রক্রিয়াটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এবার আমরা দেখব বইয়ের হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার নিয়ম। সেটা হচ্ছে সমীভবন এবং হচ্ছে বিষমীভবন। তো সমীভবন কথাটাকে আপনি এইভাবে মনে রাখবেন যে হচ্ছে স্বামীর ভবন।
তো স্বামীর ভবন মানে হচ্ছে জামাই বাড়ি। তো স্বামীর ভবনে কি হয়, ধরুন একটা পুরুষ সে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। তো এখন স্বামীর বাড়িতে থাকতে হলে দুইজনকে কিন্তু একই ধরনের হতে হবে। তো প্রথম স্ত্রী যদি মনে করে যে না আজকে আমি সকালবেলা হচ্ছে পরোটা খাবো, তো স্বামী যদি মনে করে না আজকে আমি হচ্ছে কি খাবো, খিচুড়ি খাবো, এই যে তাদের মধ্যে কিন্তু একটা উল্টাপাল্টা সম্পর্ক হয়ে যাবে। তো এটা কিন্তু আসলে স্বামীর ভবনে হয় না। স্বামীর ভবনে কি হয় যে হ্যাঁ, স্বামীও হচ্ছে সকালবেলা পরোটা খাবে, হচ্ছে স্ত্রীও হচ্ছে সকালবেলা পরোটা খাবে, এই যে একটা মিল একই ধরনের, এটাই হচ্ছে স্বামী ভবন। মনে রাখার ক্ষেত্রে এই ঘটনাটা মনে রাখবো। তো এর আগে আমরা পড়েছি হচ্ছে স্বরসঙ্গতি পড়েছি, মানে হচ্ছে স্বরের সাথে স্বরের মিল। কিন্তু সমীভবনে আসলে স্বরের সাথে স্বরের মিল না, বরং ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের একটা মিল, বা একটা ব্যঞ্জনের প্রভাবে আরেকটা ব্যঞ্জনকে প্রভাবিত করা, এই ধরনের ঘটনা হচ্ছে সমীভবন। তো আমরা উদাহরণে লিখেছি কাদনা থেকে কান্না, কাদনা থেকে লিখেছি কান্না। তো এখানে দেখবেন আপনারা দ এবং দন্ত ন, এরা হচ্ছে স্বামীর ভবনে এসে বা সমী ভবন হওয়ার পরে দুটোই কিন্তু দন্তন্য হয়ে গিয়েছে, তার মানে একই রকম হয়ে গিয়েছে। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে সমী ভবন। এবং বিষমী ভবন ঠিক এইটার উল্টো প্রক্রিয়া, তার মানে সমী ভবনের উল্টো প্রক্রিয়া। তার মানে ধরুন স্বামী স্ত্রী একসাথে বসবাস করতেছিল, হঠাৎ করে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বা তালাকপ্রাপ্ত হয়ে গেল, বা হচ্ছে সে স্বামীটা তার স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বউ নিয়ে আসলো, এরকম কাহিনী হচ্ছে বিষমী ভবন। তো এখানে আমরা যে উদাহরণটা লিখেছি সেটা হচ্ছে লাল থেকে নাল, লাল থেকে নাল। এখানে দেখবেন প্রথমে লাল, এখানে দুইটাই কিন্তু হচ্ছে ল এবং ল ছিল, এবং পরে একটা ল পরিবর্তন হয়ে দন্তন্য হয়ে গিয়েছে। কাজেই হচ্ছে যেহেতু মানে একই রকম দুইটা ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, তারা পরিবর্তন হয়ে গিয়েছে, একটার পরিবর্তন হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে বিষমী ভবন। তো এখানে একটা জিনিস আমরা আগেই বলেছি যে ধ্বনির পরিবর্তন কখনোই অর্থের পরিবর্তন না। এখানে লাল এবং নাল এই দুটির কিন্তু একই অর্থ, সেটা হচ্ছে রেড, সেটা হচ্ছে লাল, একই অর্থ। তো এটাই হচ্ছে আপনারা মনে রাখবেন। সমীভবনের তিনটি প্রক্রিয়া, আমরা তিনটি প্রক্রিয়া এবার হচ্ছে দেখার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে প্রগত। তো আমরা প্রথমেই প্রগতর ব্যাখ্যা দিয়েছিলাম স্বরসঙ্গতির ওইখানে। তো হচ্ছে প্রগত মানে হচ্ছে আমরা যদি বলি প্রথম, প্র মানে প্রথম আর গত মানে হচ্ছে যায়, তার মানে প্রথম দিক থেকে বা প্রথম থেকে যায়, এরকম যদি আমরা বলি তাহলে হবে যে প্রথমেরটার প্রভাবে, প্রথম ব্যঞ্জনের প্রভাবে দ্বিতীয় ব্যঞ্জন বা পরের ব্যঞ্জনটা পরিবর্তিত হয়ে যাওয়া। তো এখানে আমরা স্ক্রিনে লিখেছি প দয় মফালা, তার মানে হচ্ছে পদ্ম, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু বলি পদ্ম, তার মানে এই মফালাটা দর মতো উচ্চারিত হয় বা দ উচ্চারিত হয়। তো আমরা দেখতে পেলাম হচ্ছে প্রথম দ এর প্রভাবে পরের হচ্ছে মটা দ হয়ে গেল। তো এটাই হচ্ছে প্রগত সমীভবন। এরপরে হচ্ছে পরাগত সমীভবন। পরাগত সমীভবন হচ্ছে আমরা বলেছিলাম যে পেছন দিক থেকে আসবে আর কি, তার মানে পেছনেরটার ধাক্কায় সামনেরটা হচ্ছে বদলে যাবে। তো এখানে আমরা লিখেছি তৎ যুগ জন্য, তার মানে হচ্ছে ত খণ্ড ত, তার মানে হচ্ছে এখানে খণ্ড ত এটা কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে, এটা পরিবর্তন হয়ে কি হয়ে গিয়েছে, বর্গীয় জ হয়ে গিয়েছে। তো হচ্ছে তার মানে হচ্ছে পেছনের বর্গীয় জর প্রভাবে সামনের খণ্ডত্ব এটা হচ্ছে বর্গীয় জ হয়ে গিয়েছে, কাজে এটা হচ্ছে পরাগত সমীভবন। এরপরে হচ্ছে অনন্য সমীভবন। এটা হচ্ছে আমরা বলেছিলাম অনন্য মানে হচ্ছে রিসিপ্রোকাল, তার মানে পারস্পরিক, তার মানে হচ্ছে দুইটার প্রভাবে দুইটাই বদলে যাবে। তার মানে সত্য, এখানে ত এবং জফালা এই দুটোই বদলে গিয়ে চ এবং চ, তার মানে চয় চয় হয়ে গিয়েছে, স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এর আগে আমরা পড়েছিলাম হচ্ছে স্বরসঙ্গতি, সেখানে কিন্তু হচ্ছে স্বরের সাথে স্বরের মিল করার জন্য স্বরগুলো পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু সমীভবনের ক্ষেত্রে, সমীভবন এবং বিষমীভবনের ক্ষেত্রে আসলে ব্যঞ্জনগুলো হচ্ছে পরিবর্তিত হয়ে যাবে, ব্যঞ্জনের মিল অমিল হবে, এটাই হচ্ছে পার্থক্য, একটু মনে রাখবেন। এবার আমরা বইয়ের 11 নম্বর নিয়মটা পড়ব।
এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন, খুবই সহজ দ্বিত্ব ব্যঞ্জন। তো বলা হয়ে থাকে কখনো কখনো জোর দেওয়ার জন্যে শব্দের অন্তর্গত মানে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনের মানে দুইবার উচ্চারণ, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। তো এইরকম ঘটনা যদি ঘটে তাহলে সেটাকে আমরা বলবো দ্বিত্ব ব্যঞ্জন। তো এখানে আমরা স্ক্রিনে লিখেছি পাকা থেকে পাক্কা। তো একবার হচ্ছে আম পাড়তে গাছে উঠেছি, তো আমার ছোট ভাই বলতেছে ভাইয়া ভাইয়া পাক্কা আমটা পেরে দাও আমাকে। তো আমি হচ্ছে হাত দিয়ে একটা আম দেখাইলাম, বললো না ওইটা না ওইটা না, ওই পাক্কাটা। তার মানে সে আসলে পাক্কা বলতে বোঝাচ্ছে মানে যেটা অনেক বেশি পাকছে, পেকে হলুদ হয়ে গিয়েছে। মানে এখানে বোঝাচ্ছে যে পাকা এবং পাক্কার মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে পাক্কা বলতে বোঝাচ্ছে একটু বেশি করে পাকা, কিন্তু পাকা একটু কম পাকা হচ্ছে। এই জন্য হচ্ছে বলা হচ্ছে যখনই শব্দের মধ্যে জোর দেওয়ার জন্যে একটা শব্দ দুইবার, একটা ধ্বনি দুইবার উচ্চারিত হবে তখন সেটাকে হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন বলা হবে। তেমনি হচ্ছে সকাল থেকে সকাল, এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জনের একটা উদাহরণ। এবার আমরা পড়ব বইয়ের 12 নম্বর নিয়ম, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তার মানে কোনো শব্দের মধ্যে যখন একটি ব্যঞ্জন পরিবর্তন হয়ে আরেকটি ব্যঞ্জন হয়ে যাবে, তার মানে হচ্ছে একটু বিকৃত হয়ে যাবে। তো ধরুন বিকৃত মানে কি, বিকৃত হচ্ছে ধরুন একটি কাঁসার কলসি, সেটা হচ্ছে বাহিরের কোনো আঘাতে বা কোনো লাঠির আঘাতে সেটা চ্যাপ্টা হয়ে গেছে। সেটা কিন্তু কলসি আছে কিন্তু জাস্ট হচ্ছে সেটা চ্যাপ্টা হয়ে গেছে, বেখাপ্পা। তো এরকম শব্দের ক্ষেত্রেও যখন একটা শব্দ সেটা উচ্চারিত হয় একটু ভিন্নভাবে, তার মানে একটা ব্যঞ্জন বদলে যায়, তার মানে বিকৃত হয়ে যায়, তখনই সেটাকে হচ্ছে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। তো এখানে দেখুন আমরা লিখেছি ধোবা থেকে ধোপা। তো এখানে বটা হচ্ছে পরিবর্তন হয়ে প হয়ে গিয়েছে। এখানে ব এবং প এর সাথে কিন্তু কোনো মিল নেই, হচ্ছে জাস্ট একটা নতুন ধ্বনি চলে এসেছে, কাজে এটাকে আমরা বলবো যে হচ্ছে বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। তেমনই হচ্ছে কবাট থেকে কপাট, কবাট থেকে কপাট। তো হচ্ছে শব্দটা ছিল হচ্ছে কবাট, কিন্তু হয়ে গেল কি কপাট। তার মানে বটা হচ্ছে চলে গিয়েছে এবং তার সাথে একটা নতুন ধ্বনি চলে এসেছে। তো এটাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এবার আমরা দেখব হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। তো ব্যঞ্জন মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর চ্যুতি মানে হচ্ছে খসে পড়া বা চলে যাওয়া। তো হচ্ছে যখনই পাশাপাশি উচ্চারিত সমবর্ণের, তার মানে একই ধরনের ধ্বনির একটা ধ্বনি বা একটা বর্ণ যখন চলে যাবে বা লোপ পাবে বা হচ্ছে খসে পড়বে, তখন সেটাকে আমরা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি বলবো। তো শব্দটা হচ্ছে বৌদিদি। বৌদিদি থেকে যদি বলা হয় বৌদি, তাহলে দেখুন একটা দয়ের ঋষিকার, এটা কিন্তু চলে গিয়েছে, কাজে হচ্ছে এটা বৌদিদি হচ্ছে এটা হয়ে গিয়েছে ব্যঞ্জন চ্যুতি। আবার হচ্ছে বড় দাদা, এটা থেকে হয়ে গিয়েছে বড়দা, তো এটাও হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। অন্তর্হতি, অন্তর মানে বোঝায় হচ্ছে মাঝখান বা ভেতরে আর কি। যখন একটা শব্দের মধ্যে বা একটা ধ্বনির মধ্যে বা একটা পদের মধ্য থেকে একটা ব্যঞ্জন ধ্বনি চলে যাবে, আমরা এর আগে পড়েছিলাম ব্যঞ্জন চ্যুতি, সেক্ষেত্রে ছিল মানে দুইটা ধ্বনি হবে বা দুইটা বর্ণ হবে সম, তার মানে একই ধরনের হবে। কিন্তু অন্তর্হতির মধ্যে কিন্তু সমবর্ণ এই কথাটা হচ্ছে এটা কিন্তু হবে না, জাস্ট যে কোনো একটা ধ্বনি বা যে কোনো একটা বর্ণ যখন হচ্ছে চলে যাবে তখনই সেটাকে হচ্ছে অন্তর্হতি বলবে। তো হচ্ছে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ফাল্গুন থেকে হচ্ছে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন। তো হচ্ছে আমরা ফাল্গুনকে একটু ভাঙবো, ফ, তারপর হচ্ছে সরায়া, তারপর হচ্ছে ল, তারপর হচ্ছে গ, তারপর হচ্ছে রসৌ, তারপর হচ্ছে দন্তান্ন। তারপরে হচ্ছে ফাগুনকে আমরা ভাঙবো, ফাগুনকে ভাঙলে পাই ফ যোগ সরায়া, তার মানে হচ্ছে আকারটা হচ্ছে সরায়া, তারপর হচ্ছে গ এবং তারপর হচ্ছে রসৌ, তার মানে রসৌকারটাই হচ্ছে রসৌ, এবং তারপর হচ্ছে দন্তন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাল্গুনের মধ্যে একটা ল এটা ছিল, কিন্তু ফাগুনের মধ্যে হচ্ছে লটা কিন্তু নেই, চলে গিয়েছে, তার মানে একটা ব্যঞ্জন মাঝখান থেকে চলে গিয়েছে, এটাই হচ্ছে অন্তর্হতি। এবার বইয়ের হচ্ছে 15 নম্বর নিয়ম অভিশ্রুতি, এটা আমরা পড়ব। তো হচ্ছে বইয়ে যেভাবে ব্যাখ্যা দিয়েছে সেইভাবে আমরা পড়ব না, তো হচ্ছে আমরা পড়ব আমাদের মতো করে। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে লিখেছি বলিয়া থেকে বইলা, তারপর হচ্ছে বলে। তো যদি আপনাকে প্রশ্নে বলে বলিয়া থেকে বইলা,
এইটুকু হচ্ছে কি হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আগে একবার পড়েছিলাম অপিনিহিতি, যে হচ্ছে অপিনিহিতি, যে পরের ইকার আগেই যদি উচ্চারিত হয় তাহলে সেটাকে অপিনিহিতি বলে। তো আপনারা দেখেন বলি, এটাকে যদি আমরা লিখি বইলা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাহলে এটুকু হচ্ছে অপিনিহিতির মধ্যে হচ্ছে ব্যাখ্যা করা যায়। তো হচ্ছে তারপরে আসলো হচ্ছে বলে। তো যখন এরকম একটা প্রক্রিয়া হবে যে একটা শব্দ, একটা ধ্বনি পরিবর্তিত হচ্ছে, প্রথমে হচ্ছে সেখানে অপিনিহিতি হচ্ছে এবং তারপরে আরেকটা প্রক্রিয়া হচ্ছে। তো এই যে মানে শেষের প্রক্রিয়াটা মানে বলিয়া থেকে বইলা তারপরে বলে, এই যে বলে এই এই এইটা হচ্ছে অভিশ্রুতি, মানে বলে যে আসলো এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে অভিশ্রুতি। তো এটা হচ্ছে আপনারা মনে রাখবেন এইভাবে, সাধু ভাষার যত শব্দ আছে, মানে সরি যত শব্দ না, মানে বেশিরভাগ ক্রিয়াপদ, তো তারা এই অভিশ্রুতির মাধ্যমে চলিত ভাষাতে চলে এসেছে। যেমন হচ্ছে শুনিয়া থেকে শুইনা, তারপর হচ্ছে শুনে, তো এইভাবে আর কি চলে এসেছে। আমরা আমাদের লেকচার শেষ দিলাম। সবাইকে ধন্যবাদ এবং হচ্ছে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। নজরুল ইসলাম। তো আমি এই লেকচারটা আসলে বানিয়েছি লাইট হাউস অফ বাসুরা এখানকার সদস্যদের জন্যে এবং অন্যান্যদের জন্যে। তো হচ্ছে আমি মনে করব আমার এই লেকচার থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে বলবো আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। নজরুল ইসলাম। তো যাওয়ার আগে আরেকটু কথা, বইয়ের 16 এবং 17 নম্বরে আরও দুটি নিয়ম আছে, সেটা হচ্ছে রকার লুপ এবং হকার লুপ। এই দুটি বিষয় খুবই সহজ, আপনারা জাস্ট একটু বই খুলে চোখের সামনে মেলে ধরেন, মেলে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে রকার লুপ এবং হকার লুপ কি, রকার লুপ এবং হকার লুপ কি। তো ধ্বনির পরিবর্তন আসলে আসলে একটা কঠিন বিষয়, একটু খটমটে মনে হয়, প্রথমে বোঝা যায় না। তো যারা এই লেকচার শুনে উপকৃত হতে চান বা পরীক্ষাতে মানে নাম্বার পেতে চান, যে পরীক্ষাতে কোনো প্রশ্ন আসলে আমি নাম্বার পেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে এবং বই পড়তে হবে, এবং আমার এই লেকচারটা হচ্ছে আপনার সহায়ক হিসেবে কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবার।